দে তাহলে আজকে তাহলে তো সরল সুদ কষাটা চালু হবে, তাই তো? পেজ নাম্বার 46 খুল সবাই। এটা খুব সোজা চ্যাপ্টার, মানে তোর আমি কিন্তু কঠিন কঠিনগুলোই করে দিয়েছি আগে। এটা দেখবি তোদের যতগুলো পাটিগণিতের চ্যাপ্টার হয়েছে এটা তো লাস্ট, এইটাই সবচেয়ে সোজা চ্যাপ্টার। পেজ 46, হ্যাঁ প্রথম 10টা চ্যাপ্টার পরীক্ষা হবে, ফার্স্ট 10টা। আজকে কোষে দেখি 2 হবে, কোষে দেখি 2, পেজ 46 সরল সুদ। এখান থেকে কিন্তু একটা 5 নাম্বার পড়বে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে আগে অনেকদিন আগে হয়েছিল তো সরল সুদের সূত্র কি বলেছিলাম বলতো? I সমান PRT/100, 100। যেখানে আইটা কি বলেছিলাম? সুদ বা সরল সুদ। পিটা হচ্ছে মূলধন বা আসল, ঠিক আছে? কোনো কিছু টাকা জমা দেওয়া, ঋণ নেওয়া, ধার নেওয়া, এইসব বললে তুই সেটা ভাববি সেই টাকাটা হচ্ছে আসল টাকা, ঠিক আছে, বা মূলধন। আরটা হচ্ছে সুদের হার, সুদের হার। এইখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে পার্সেন্টেজ থাকবে। একে তোর খুঁজতে অসুবিধা হবে না, কারণ সুদের হারে সবসময় পার্সেন্টেজ বলবে, যে 2% সুদ বা 3% সুদ, তার মতো পার্সেন্টেজ থাকে। আর টিটা হচ্ছে সময়, সময় মানে হচ্ছে ব্র্যাকেটে বছরে হবে, সেটাও বলেছিলাম যে সব সময় যদি বলে 2 বছরের সুদ, 3 বছরের সুদ, তাহলে তো তুই বছরেই পাচ্ছিস। আর যদি মানে তোকে মাসে বলে যে ধর 2 মাস, তখন কী করবি? 2/12 বছর, হ্যাঁ। বা ধর বললো 3 দিন, 3 দিন মানে কত হবে বল? 3/365 বছর। মানে দিন থাকুক মাস থাকুক সবগুলোকে তোকে বছরে নিয়ে চলে যেতে হবে। আচ্ছা, এরপরে দেখ এইখান থেকে আরেকটা আয়ের সূত্র আছে, আই সমান A মাইনাস পি। যেখানে এটা কি? এটা হচ্ছে সুদ আসল বা সুদে আসলে, বা এর আরেকটা নাম আছে কি বলতো? স্ববৃদ্ধিমূল, স্ববৃদ্ধিমূল। তাহলে সেইটা হচ্ছে সুদে আসলে মানে হচ্ছে, বা হচ্ছে স্ববৃদ্ধিমূল। এই দুটো সূত্রই দেখবি আছে, যে কোনো একটা সূত্র তোর কোনো একটা অঙ্কে কাজে লাগতে পারে, ঠিক আছে? আর একটা ধর 3 নম্বর সূত্র এখান থেকে হয়েছিল, যে এ সমান তাহলে কি হবে? I প্লাস পি। কারণ বুঝতেই তো পারছিস, এ মানে কি বললাম? সুদে আসলে, সুদে আসলে মানে এ প্লাস পি, সুদ যুক্ত আসল, ঠিক আছে? আর 4 নম্বর হচ্ছে পি সমান হচ্ছে কি হবে? এখান থেকে A মাইনাস আই। এই 4টে সূত্র তুই যদি জানিস, এই চ্যাপ্টার সমস্ত অঙ্ক করতে পারবি, সমস্ত অঙ্ক করতে পারবি। এত সোজা চ্যাপ্টার কোথাও পাবি না। এই যা 4টে সূত্র, I সমান PRT/100, I সমান A মাইনাস পি, এটা হচ্ছে এখানে সুদে আসলে, আর A সমান হচ্ছে I প্লাস পি, আর P সমান হচ্ছে A মাইনাস আই। আমি সেই চ্যাপ্টারটা করা থেকেও আমি এগুলো কিন্তু বলেছিলাম, তাও এখানে যেহেতু আছে ভালো করে আবার বলে দিলাম। তাহলে যখন তোরা চ্যাপ্টারটা ফেয়ার করবি, সবার আগে কিন্তু এটা করবি, সবার আগে এটা করবি। কোনটা কি এটা লিখবি, তবেই অঙ্ক করবি, শুধু অঙ্ক শুরু করে দিস না। এবার ধর আমি এক একটা করে অঙ্ক করাচ্ছি, তাহলে ধরো আরও বুঝতে পারবি যে কয়েকটা অঙ্ক করাচ্ছি। দেখ প্রথমে একটা সোজা অঙ্ক দিয়ে স্টার্ট করি, ধর 1একটা। তোকে আগে এখানে খুঁজতে হবে যে ওখানে কী কী দিয়েছে, ওটা খুঁজতে হবে যে কোথায় কী কী দিয়েছে। দেখ এখানে অঙ্কটা আগে ভালো করে পড়ছি, শোন। 2 বন্ধু একসাথে, সবার কাছে বই আছে তো? পেজ নাম্বার 46, কোষে দেখি 2-এর 1একটা। 2 বন্ধু একসাথে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে। একটু একটু করে পড়বি। তাহলে এখানে লিখবি, এখানে সুদের হার, সুদের হার আমরা এটা খুঁজে পেয়ে গেছি, আর সমান কত? 12%। তাই তো আমি বলেছিলাম সুদের হারটা সবসময় পার্সেন্টে থাকবে। তাহলে সুদের হার হচ্ছে 12%। একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার করলেন। ধার করা মানে সেটা কি? ধার করা, জমা দেওয়া, ঋণ নেওয়া মানে কি? আসল। তাহলে এখানে আসল মানে কাকে, তাকে কি দিয়ে নোট করেছি? পি দ্বারা। তাহলে পি মানে এখানে লিখবি আসল বা মূলধন, ব্র্যাকেটে পি সমান কত? 12,000 টাকা। 15,000 আছে, তাই 15,000 টাকা। তারপরে দেখ এখানে কি করবি, যে 4 বছর পর বা 4 বছরের জন্য ধার নিয়েছিলাম, মানে সময় ব্র্যাকেটে টি 4 বছর। তো এটা দেখ 4 বছরেই আছে, মানে আর কোনো আমাদের অসুবিধা নেই। মাস বা দিনে থাকলে আমাকে তাকে বছরে করতে হতো, কিন্তু এখানে যেহেতু আছে তাহলে আমাদের আরও সুবিধা। তাহলে আমাকে কি বার করতে হবে? কত টাকায় আমাকে সুদ দিতে হবে। আমি তো ধার নিয়েছি, মানে ধার নেওয়া মানে কি? আমাকে সুদ দিতে হবে। তাহলে কত টাকা সুদ দিতে হবে? তাহলে আমরা জানি, দেখ ওই সূত্রটা কাজে লাগবে, এটা। তাহলে I সমান PRT/100। তাহলে বা
আই সমান পি এর জায়গায় কত বসবে বল, পি এর মানটা কত, তাহলে 15,000 বসবে। আর এর মান কত 12%, টিটা কত 4, আর নিচে তো সূত্রের জন্য 100, ঠিক আছে। তাহলে এবার 0 0 কাটবি, তাহলে আর তো কিছুই যাবে না। তাহলে আই সমান কত হবে 150 গুণিত 12 গুণিত 4। তাহলে এবার গুণ কর, এটা 12কে 4 দিয়ে গুণ করলে কত হবে 48। এবার 150 আর 48 গুণ কর, 150 আর 48 গুণ কর, দিয়ে গুণফলটা আমাকে বল। সেটাই হচ্ছে তোর আয়ের মান হবে 7,200। দেখ বাকিরাও কর কিন্তু, দেখ ঠিক করে বলছে নাকি 7,200। অতএব উত্তরটা লিখবি নির্ণেয় আসল, এই নির্ণয় সুদ, অতএব নির্ণয় সুদ, আয় মানে তো সুদ, নির্ণয় সুদ 7,200 টাকা। দেখ এইটুকু করবি, অঙ্কটি 5 নাম্বার দেবে। কত সোজা অঙ্ক, তোকে জাস্ট খুঁজে খুঁজে বার করতে হবে কোথায় কোনটা আছে, তাহলে দেখবি পেরে যাবি। বুঝতে পেরেছিস? প্রথমে এটা কি বলতো, একদম সরল সুদ কষা সরল অঙ্ক। এটা হচ্ছে সরল সুদ কষা সরল অঙ্ক, মানে কোনো ডিস্টার্ব নেই, কোনো না আছে সুদের হারে ডিস্টার্ব, না আছে আসলে ডিস্টার্ব, না আছে সময় ডিস্টার্ব। এবার দেখবি পরের যে অঙ্কগুলো আছে আস্তে আস্তে যত দূরে দিকে যাবি কোনো না কোনোকে একটা ডিস্টার্ব করে দেবে। ধর সময়টাকে মাসে দিয়ে দিল, বা দিনে দিয়ে দিল, আসলটা একটু ঘুরিয়ে বললো, বা সুদের হারটা একটু ঘুরিয়ে বললো, তোকে সেইখান থেকে শুধু ওইগুলো সরল করে নিতে হবে। মানে পরের যে জটিল অঙ্কগুলোকে আমাকে প্রথমেই সরল করে নিতে হবে। যেমন ধর তারপরে আমি ধর 2-1টা করছি, তাহলে আরও ভালো করে ব্যাপারটা বুঝতে পারবি। বলেছে দেখ তোরা এটা পড় যে এখানে সুদের হার 6%, তাহলে মানে এখানে কত লিখে দেবো 6%, তাহলে এটা তো হয়েই গেল। আসলটা কত বলেছে বল, বল পড় অঙ্কটা 2-1টা, তাড়াতাড়ি একটু স্পিড করতে হবে। 2,000 টাকা, তার মানে এখানে হচ্ছে 2,000 টাকা, মানে এটা 2। সময়টা কত বলেছে, সময়টাকে ডিস্টার্ব করেছে, বলেছিলাম না একটা না একটা ডিস্টার্ব করে দিবে। কিন্তু তোকে দেখি তুই যদি ভালোভাবে করিস তুই বুঝতেই পারবি 2005 সালের জানুয়ারি মাস থেকে, মানে 2005 সালের জানুয়ারি মাসের 27 তারিখে তুই টাকাটা রেখেছিস, আর তুই কবে নিতে গেছিস না 2005 সালের 1 জানুয়ারি তুই টাকাটা রেখেছিস, আর 27 মে টাকাটা তুলতে গেছিস। ভালো করে বুঝ, 2005 সালের 1 জানুয়ারিকে তুই টাকাটা রেখে এসেছিস। 1 জানুয়ারি, যেমন ধর আজকে কত তারিখ, আজকে 2 তারিখ না 3 তারিখ, 3 তারিখ, তুই এরকম ধর 1 তারিখে টাকাটা রেখেছিস, আর টাকাটা তুলেছিস কত 27 মে। তাহলে আমাকে এখানে দিনটা বার করতে হবে, বা দিনকে আমি বছরে করে দেবো। তাহলে দেখ, তাহলে 1 জানুয়ারি, ভালো করে শুন, 1 জানুয়ারি প্রথমেই তো তুই 1 জানুয়ারি দিয়েছিস, তাহলে জানুয়ারি মাস কত দিনের, 31 দিনের, এটা সবাই জানিস 31 দিন। ফেব্রুয়ারি মাস কত দিনের, কিন্তু এখানে ডাউট আছে 28 বা 19। দেখ আমি ধর অঙ্কটা ঘুরিয়ে দিলাম, এখানে 2005 সাল না দিয়ে 2004 করে দিলাম, তখন কিন্তু ফেব্রুয়ারি মাসটা কত হবে 29। কেন, তখন লিপিয়ার, মাথায় রাখবি এই ঘুরানোগুলো কিন্তু মাথায় রাখবি। কিন্তু 2005 সাল যেহেতু লিপিয়ার নয়, তাহলে এটা কত হবে 28 দিনই হবে। তাহলে তারপরে 28 হয়ে গেল, তাহলে জানুয়ারি, দেখ জানুয়ারি হয়ে গেল, ফেব্রুয়ারি হয়ে গেল, তারপরে মার্চ মাস 31 দিনে, তারপরে এপ্রিল মাস 30 দিনের, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তারপরে মে মাস। এবার তুই বল মে মাসে 27 তারিখে দিকে তুই টাকাটা তুলেছিস, ব্যাংক তোকে 27 তারিখে সুদ তো দিবে না, কারণ 27 তারিখ তো পুরোটা থাকে না। 27 তারিখে আমি এই সময় গিয়ে টাকাটা তুলেছি, তাহলে আমাকে সুদটা কত দিন পর্যন্ত দেবে, তার আগের দিন পর্যন্ত দেবে, মানে কত তারিখ পর্যন্ত দিবে 26 তারিখ পর্যন্ত। তার মানে এটা তাহলে বুঝতে পারলি যে যেই দিনটা দিয়ে থাকবে তার আগের দিন পর্যন্ত হয়, তাহলে এটা 26, এই টোটাল দিনটাই হবে। দেখ ব্যাপারটা ভালো করে বুঝতে পারলি কিনা বল, যে সময়টা হবে এটা জানুয়ারি মাসের জন্য, এটা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আর মে মাসের, যেহেতু আমি 27 তারিখে নিয়েছি, তাহলে আমাকে 27 তারিখে সুদটা লাস্ট দিনে সুদটা দেবে না, তার আগে পর্যন্ত দেবে, মানে 26 তারিখ পর্যন্ত দেবে। এবার তাহলে এটা যোগ কর, যোগ করলে কত হচ্ছে দেখ, বাহ ভেরি গুড, তাহলে এটা হচ্ছে 146 দিন হচ্ছে। কিন্তু আমি বলেছি কি দিন তাহলে সবসময় কত করতে হয়, বছরে করতে হয়। তাহলে 3 দিন যদি তো 3/365 বছর হয়, তাহলে অত দিন তাহলে কত হবে বছরে করলে, তাহলে 146/365 বছর। দেখ ব্যাপারটা বুঝতে পারলি অঙ্কটা, বললাম না কোনো না কোনো একটা জিনিস দেখবি একটু তো কঠিন করে দেবে। কোনোবার হয়তো সুদের হারটা কঠিন করে দেবে, কোনোবার হয়তো সময়টা কঠিন করে দেবে, বা কোনোবারে যেটা আমার এটা করেছিল, বা কোনোবার হয়তো আসলটা কঠিন করে দেবে, এইটুকু কাজ। এবার তুই আবার সে একই রকম, যে আমরা জানি I = PRT/100, এবার তুই বল পি এর জায়গায় কত বসাবো 2000, টি এর জায়গায় আর এর জায়গায় কত বসাবো 6%, আর টি সমান কত হবে বল, টি সমান, এবার ওটা কোথায় লিখবো, উপরে লিখতে হবে 146 আর নিচে লিখতে হবে 365, নিচে 365, আর সূত্রের জন্য নিচে একটা কত থাকে, তাহলে 100। দেখ এইটা হিসাব করলেই তো হয়ে যাবে, এটাই দিয়ে আমি হিসাব করতে পারি, তাহলেই তো হয়ে যাবে অঙ্কটা। দেখ অঙ্কটার মধ্যে দেখ কঠিন ছিল, কিন্তু তুই যদি বুঝে বুঝে করিস তাহলে কিন্তু খুব কঠিন ছিল না।
এবার দেখ কারোটি করবি আস্তে আস্তে ঠান্ডা মাথায়। এবার দেখ আরেকটা জিনিস বলে দিচ্ছি, দেখ এই যখনই 365 দিয়ে অঙ্কটা আসবে তুই 5টা হাই তুলে নিবি পড়তে পড়তে সকালবেলা ঘুম থেকে উঠে। এবার কিন্তু আমি কিন্তু রেগে যাচ্ছি। 140/365 যা আছে না, এরকম যখনই 365 দিয়ে আসবে অঙ্কটা সবসময় একটা দরকার লিখে রাখ, কোথাও একটা নোট করে। 365 থাকলেই যেখানে এরকম একটা ব্যাপার আসবে বা দিনকে বছরে করতে হবে, সেইখানে কত দিয়ে কাটাউটি যাবে? 73 দিয়ে কাটাউটি যাবে, এটা মনে রাখ। সেটা অবশ্যই 73 দিয়ে লিখে রাখা দরকার, 73 দিয়ে কাটাকুটি যাবে, নাহলে তোর খুঁজতে দম বেরিয়ে যাবে, কাটাকুটি যাবে, তাহলে খুঁজেই পাবি না। সেই 73 যেহেতু একটা মৌলিক সংখ্যা, তার আগে পর্যন্ত কোনো কাটাকুটি যাবে না। তুই দেখবি 2, 3, 4 করে যাবে, দেখ কোথাও কোনো কাটাকুটি যাবে না, একমাত্র 73 দিয়ে কাটাকুটি যাবে। তাহলে তোকে এটা 73 দিয়ে দেবে। তুই বল 73 দুগুণে, এটার নামটা মনে রেখে দিবি, 73 দুগুণে 140 আর 73 5-এ 365, দেখবি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ওটা মনে রাখবি, তাহলে যে যখনই এরকম হবে 73 দিয়ে কাটাকুটি যাবে, ঠিক আছে। এবার 5 2-এ 10, তাহলে 2 6 12, তাহলে I সমান 12। এবার কি বার করতে বলেছে বল? যে 5 4 20, আচ্ছা 5 4 20, তাহলে 4 6 24, 24 গুণ 48, তাহলে 48 হবে 48। এবার তাহলে দেখ এটা কি হবে, কি জানতে চেয়েছিল? সুদ কত হবে, তাহলে অতএব নির্ণয় সুদ 48 টাকা। অতএব নির্ণয় সুদ 48 টাকা। বুঝতে পারলি? তাহলে কোন জায়গাটায় ঘোরাচ্ছে বুঝতে পারলি তো? দেখ সিম্পল অঙ্কটা একটু ঘুরিয়ে জটিল করে নিয়েছে, তাই তো? এবার এরকম করে আরেক কয়েকটা জটিল অঙ্ক আলোচনা করি। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো একদম 1-1টা করে দিলাম, 2-1টা করে দিলাম, এরপর আমরা 7-এরটাতে চলে যাচ্ছি। 7, হ্যাঁ বল কোনটা দে, ওদের হাতে দে। কে করেছে? তুই করেছিস? বাহ। ওই তো 365 দিয়ে ভাগ করে, আমি ওটা সময়টা ওখানেই করে নিয়েছি আর কি। ঠিক আছে, তো 48 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখ, এবার আমরা একটু দূরের দিকে অঙ্ক চলে যাই। এইগুলো প্রথমের দিকগুলো পেরে যাবি, একদম 7-এ চলে যাচ্ছি। 7-এর দাগ, 7-এর দাগের অঙ্কটা পড়। দেখ আবার দেখ ঘুরে দিয়েছে 7-এর দাগের অঙ্কটা, 6% সুদের হার। তাহলে আবার দেখ সুদের হারটা 6% লিখাই আছে। এবার বলছে কোনো টাকা মানে আসলটা দেয়নি, তাহলে আসলটা যখন দেয়নি তাহলে পি সমান কি ধরে নেবো? তোরা কোনটাতে বেশি সুবিধা করিস, x টাকে না 100 টাকা ধরা? আচ্ছা ভেরি গুড, তাহলে x টাকা তাহলে ধরে নি। x টাকা ব্র্যাকেটে লিখে ধরি, যে কোনো দিয়ে ধরালেই করা যায়, x দিয়েও করা যায়, 100 দিয়েও করা যায়, ঠিক আছে। তোরা এবার x যেহেতু বলেছে আমি x করে দিয়েছি। সময়টা কত বলেছে বল, খুঁজে বার কর। সময় কত বলেছে? সময়টাকে বার করতে বলেছে, তাই তো? বা দেখেছিস সবগুলো দেখ, সময়টাকেও দেয়নি। আচ্ছা ঠিক আছে, হোক। সময়টাও তাহলে জিজ্ঞাসা চিহ্ন, মানে এটা জিজ্ঞাসা চিহ্ন, সময়টাকে বার করতে বলেছে, মানে এখানে দেখ আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। আর কি করতে বলেছে? দ্বিগুণ হবে। কোনো টাকা এত টাকা পাবো, শোন একটা কথা, কোনো টাকা মানে ধরো বললো এই টাকাটা তুই এত টাকা পেয়েছিস বা এই টাকাটা এত টাকা হবে, তার মানে কি বলতে চাইছে? এটার মান বলতে চাইছে, ওটা ঘুরিয়ে তোকে বলতে হবে। কেন দেখ সেটা আমি লজিকটা বলে দিচ্ছি। ধর তুই ব্যাংকে 1000 টাকা রাখলি, 1 বছরের জন্য রাখলি, একদম সিম্পল ভাবে সরল সুদ, যেহেতু 1000 টাকা রাখলি, তোকে ব্যাংক বললো তুমি যদি 1000 টাকা 1 মাস রাখো ওই বা 1 বছর রাখো, তোকে ধর সাপোজ 300 টাকা সুদ দেবে বলেছে, ঠিক আছে। সুদ দিল 300 টাকা। এবার তুই বল, তুই ব্যাংকে গিয়ে যেটা তুই পাবি, তোর পাওয়া টাকাটা কি 300 টাকা হবে? তুই লস করে ফেলি, তুই 1000 টাকা ব্যাংকে রাখলি, তোকে বললো সুদটা তুমি 300 টাকা নিয়ে যাও, তোর লাভটা কি হলো? তো আমি ঘরেই রাখবো, আমি 1000 টাকা করে থাকবো, তাহলে সুদটাও তো দিবে, তার সাথে আবার এটাও দিবে, মানে তোকে কত টাকা দিবে? যে 1300 টাকা দিবে। তাহলে পাবো মানে তুই পাওয়া ইয়ে করা সবসময়, তার মানে তোকে এর মানটা, এটা মানে তবেই দেখ, এর জন্য এ দেখ আমি একে লিখে দিচ্ছি, এ মানে সুদ আসলে। বুঝতে পেরেছিস তো? দেখ এই জায়গায় দেখ কোথায় ঘুরাচ্ছে, তাহলে এখানে লিখি সুদ আসলে। সুদে আসলে ব্র্যাকেটে হচ্ছে এ সমান দ্বিগুণ হবে, মানে এক্স এর দ্বিগুণ বা কত হবে? 2x টাকা। অনেকে দেখি বাড়িতে রাখে দিই যে একটা এই টাকাটা রাখ এত বছরের জন্য, এত বছর পরে দ্বিগুণ হয়। আচ্ছা বলতো, তুই যদি একটা দেখি বাস্তব যে কে দেখি পরিচিত আছিস, ধর এখন আমি ধর একটা যে কোনো, সাপোজ আমি 1 লাখ টাকা আজকে রেখে এলাম, এখনকার হিসাবে ব্যাংকে দেখি কার একটু বুদ্ধি আছে, কত বছর পরে সেটা তো 2 লাখ টাকা ব্যাংক দিয়ে দেবে, দ্বিগুণ কত বছর হয় এখন জানিস কেউ? দেখিস, তাহলে কিন্তু মনে হয়ে যায় এখন 10 বছর বা 10টা, কোনো সময় তো 11 বছর হয়ে যায়, কোনো সময় সুদটা একটু বাড়লে ব্যাংকে তো সুদ ওঠানামা করে, কোনো সময় তো 9 বছরে হয়ে যায়। তাই মোটামুটি দেখ একটা তোকে রাউন্ড ফিগার জানতে হবে, উত্তরটা তাহলে কিন্তু ওরকম টাইপেরই আসবে। তো এরকম হবে না যে 100 বছর দ্বিগুণ হবে। অঙ্ক করার আগে বুঝে নেবে, যেমন ধর কোনো একটা অঙ্ক সুদে আসলে ধর বেরোচ্ছে, তোর বেরোচ্ছে ধর এই উত্তরটা বেরোলো 85% সুদ,
ব্যাংক 85% কখনোই সুদ দেবে না। তাহলে তুই ভাববি ওটা কোথাও না কোথাও তোর ভুল হয়েছে, হয়তো 85টা হয়তো 8.5 হবে, বা হয়তো তোর এইগুলো একটু সেন্স রাখতে হবে, অঙ্ক তো একটু সেন্স রেখে তো যে এটা বেরিয়ে গেল তার মানেই ধর এটা হবে না। বা তুই ধর একটা অঙ্ক দেখলি যে অঙ্কটাতে আছে ধর 5,000 টাকা দিয়ে আছে, তো সুদ বেরিয়ে গেল 5,000 টাকা, সুদ বেরিয়ে গেল হচ্ছে 3,000 টাকা, তুই ভাবি না ওটা ভুল আছে, কারণ 5,000 টাকা সুদ একটা তো 3,000 টাকা কখনো দিতে পারে? 5,000 সুদ সাধারণত কত হবে? 500 টাকা হবে, 50 টাকা হবে, বা ওরকম একটা ওরকম টাইপের হবে। তাহলে এইগুলো ভেবে নিয়ে অঙ্কটা করবি, তাহলে তোর যদি ক্যালকুলেশনে সামান্য কিছু ভুলও হয়ে যায় তো সেটা ধরা পড়ে যাবে, ঠিক আছে? যেমন ধরো এটার উত্তরটা কত হতে পারে, যেমন 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 12 বছর হতে পারে, এরকমই হবে, কখনো এটা 25-26 বছর হবে না, বা কখনো এটা হবে না, ঠিক আছে? তাহলে তো এইগুলো কিন্তু ভাবতে হবে। এবার তাহলে দেখ এইখানে আই সমান কি বেরোবে বল, আই সমান কি হবে বল সূত্রটা, আই সমান আমরা কি বসাবো, আই সমান PRT/100, না এটাই ভুল করছিস। দেখ ভালো করে দেখ, এই সূত্রটা তাহলে কখন কাজে লাগবে? এই কি একদম তোর মুখ দেখার জন্য আছে বা এমনি ভজানোর জন্য আছে? এই সূত্র তো কিছু কাজে লাগাতে হবে। যখন সুদে আসলে দেওয়া থাকবে এ আর পি এর মান থাকবে তখন আমি এই সূত্র ইউজ করব। তখন আমি আয়ের জন্য কোন সূত্র ইউজ করব? এই সূত্র। কারণ দেখ আগের অঙ্কটাতে কেন ইউজ করি, তখন এটা দেওয়া ছিল না, এক্ষেত্রে এ দেওয়া আছে, পি দেওয়া আছে, তারপর আমি কোনটা ইউজ করব? আমি তো এটাই ইউজ করা আমার বেটার হবে। তাহলে এবার লিখ সুদ সমান, ওটা মানে অঙ্কটা দেখে বুঝতে হবে। সুদ ব্র্যাকেটে আই সমান তাহলে কি হবে না, এ মাইনাস পি, এ মানে হচ্ছে 2x মাইনাস এক্স সমান x টাকা। দেখছিস তাহলে কোথায় কোথায় ঘুরাচ্ছে ব্যাপারটা। এরপরে দেখ তাহলে এরপর আমাকে তো আলটিমেটলি এক্স এর তো মান বার, মানে টি এর মান তো বার করতে হবে সময়টা, তাহলে টি তো এই সূত্রে টি নেই, তাহলে আবার আমাকে এই সূত্রের জায়গায় ফিরে দিতে, মানে দেখ এই অঙ্কটার ক্ষেত্রে দুটো সূত্রই কাজে লাগলো, এইটাও কাজে লাগলো, এটাও কাজে লাগলো। তাহলে এবার লিখ যে আমরা জানি আই সমান PRT/100। এবার দেখ আয়ের মানটা কত তাহলে পেয়েছি এক্স, দেখ তোরা এই আয়ের মানটা এক্স ধরে করতে বলছিস এক্স, পি এর মানটা কত, পি এর মানটাও এক্স, বা ভেরি গুড। আর এর মানটা কত 6%, টি এর মানটা বার করতে বলছে, টি থাকবে আর নিচে 100। এবার দেখ তাহলে এক্স এক্স কেটে যাবে উভয় পক্ষ থেকে। এবার দেখ এই দিকে এটা এলে দেখ এটা 6/100টা এই পাশে এলে নিশ্চয়ই 100/6 হয়ে যাবে, হ্যাঁ কি না বল, আর সমান টি। এবার তো কাটাকুটি করলেই হয়ে যাবে, যে এটা 2 3 6 হবে, তো ধর 2 3 6 আর 2 50 100 মানে 16 পূর্ণ 2/3 হবে। আমি বলেছিলাম দেখ এরকম 10 বছর 12 বছর বা 16 বছর এটা হতে পারে, তাহলে টি সমান 16 পূর্ণ 2/3 বছর। অতএব তাহলে লিখ নির্ণেয় সময় 16 পূর্ণ 2/3 বছর। দেখ এইটাও তুই উত্তর রাখতে পারিস। এবার অনেক সময় দেখবি MCQ প্রশ্নে কিন্তু এরকম দেয় না, এটা তো MCQ পড়তে পারে কোনো একটা অঙ্ক ঘুরিয়ে, তখন দেখবি উত্তরগুলো 16 পূর্ণ 2/3 ধর কোনো অপশনেই নেই, তখন বছর মাস দিয়ে দেয়। তাহলে বছর মাসটা আবার কীভাবে করবি না, তখন আবার বছর মাসটা এইভাবে করতে হবে, এটা 16 বছর তো রাউন্ড ফিগার হয়েই গেল, আর 2/3 যে বছর পড়ে থাকছে এটা ভগ্নাংশ বছর পড়ে থাকছে, তাহলে বছরকে মাসে করে দেবো, বছরকে মাসে করতে গিয়ে 12 দিয়ে গুণ করতে হয়, তাহলে গুণিত 12 করে দেবো, 12 মাস, তার মানে 3 4 12, তার মানে দেখ উত্তরটা এটা থাকবে 16 বছর 4 2 8 8 মাস। দেখ প্রথম থেকে একবারটি বল অঙ্কটা বুঝতে পেরেছিস কিনা, আর না বুঝতে পারলে বল কোথায় বুঝতে পারিস নি, বলে দিচ্ছি। কিন্তু একটু ঘোরাচ্ছে, দেখছিস আস্তে আস্তে যত আমরা দূরের দিকে অঙ্ক যাচ্ছি একটু ঘোরাচ্ছে, কিন্তু লজিক দেখ একই আছে, ওই সূত্রের বাড়ি কিন্তু অঙ্ক যায়নি। তো শুধু এখানে একটু ধর সুদে আসলটা দিয়েছিল, এখানে দুটো সূত্র ইউজ করতে হলো, যেমন একটা আয়ের জন্য এই সূত্রটা ইউজ করতে হলো, আবার এটাও সূত্র ইউজ করতে হলো, এরকমভাবে একটু করে দিচ্ছে। উত্তরটা দেখ তোর কি আছে বলতো, 16 পূর্ণ 2/3 দিয়েছে না 16 বছর 8 মাস দিয়েছে, দেখ অ্যান্সারটা দেখ দিই। চলো 2/3 দিয়েছে, বাহ। এরপরে আমরা চলে যাবো 10-এরটা, আমি কিন্তু কঠিনগুলোই করাচ্ছি। 10-এরটা দেখি আবার কোন জায়গাটা ঘুরিয়েছে, আবার তাহলে লিখ এখানে 10। দেখ যেই করাচ্ছি সেগুলো কিন্তু ভালো করে বুঝ, 1-এরটা করালাম, 2-এরটা করালাম, 7-এরটা করালাম, এরপরে 10-এরটা করাচ্ছি, মানে বেশি বেশি আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো এবং কঠিন অঙ্কগুলো করে দিচ্ছি, যাতে তোরা বাকি অঙ্কগুলো পেরিয়ে যাস। প্রথমে বলেছে দেখ সুদের হারটা বার করতে বলি, মানে এখানে জিজ্ঞাসা চিহ্ন, সুদের হারটা প্রথমে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেয়। আচ্ছা আসলটা কত বলেছে বলতো, বলছে না এত টাকা, আর বলেছে তার মানে কি 292 টাকা, তাহলে আসলটা হচ্ছে 292 টাকা, না তাহলে ধরেই লিখতে হবে না, 292 টাকা। অঙ্কটাকে এই যে লিস্টটা করার চেষ্টা করবি, এটা যদি তোরা করতে পারিস না অঙ্কের প্রায় 50% হয়ে যাবে, এই জায়গাটা যদি করতে পারিস, খুঁজে বার করতে পারিস। এবার দেখ সময়টাকে আবার দিয়ে দিয়েছে ঘুরিয়ে, একদিন, তো আমরা তো জানিই লেখা আছে 3 দিন যদি 3/365 বছর হয়, একদিন কত হবে 1/365 বছর।
আমি ভাবলাম ও আচ্ছা এখানে 365 এসেছে মানেই নিশ্চয়ই 73 দিয়ে আমার মাথা ঝাট করেছিল, 73 দিয়ে কারোটি যাবে কোথাও না কোথাও, দেখা যাক পরবর্তীকালে। এরপরে দেখ সুদে আসলে কি দিয়েছে, দেয়নি, তাহলে ওটা লিখে লাভ নেই, কিন্তু সুদটা দিয়েছে, তাহলে সুদ, এখানে সুদ ব্র্যাকেটে আই, সুদটা দিয়েই দিয়েছে। আই সমান কত টাকা দিয়েছে বল, 5 পয়সা। এবার 5 পয়সা, এখানে পয়সা দেয়, আজকালের দিনে পয়সা চলে না, তাহলে পয়সাটাকে আগেই জোর করে টাকা করে নিতে হবে, সব পয়সা টয়সা ওসব বাদ, তুই 5 পয়সা কেউ চলবে, খুঁজে পাবি এখন 5 পয়সা, তাহলে পয়সা থেকে টাকা করতে হলে কি 100 দিয়ে ভাগ, তাহলে 5/100 টাকা, ঠিক আছে। এবার দেখ কি বার করতে বলেছে, এবার সুদের হারটা বার করতে বলেছে, তাই তো, এখান থেকে বার্ষিক সুদের হার কত, মানে আর এর মানটা কত, তার মানে দেখ এইটা তো আর বার করতে বলেছে, টি সব দিয়ে আছে, এ তো দেওয়া নেই, তার মানে নিশ্চয়ই প্রথম সূত্রটাই কাজে লাগবে, এইটাই দেখবি বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগবে, ওই একটা দুটো অঙ্কে এই জিনিসগুলো কাজে লাগবে। তাহলে লিখ, আমরা জানি আই সমান PRT/100, আমরা জানি আই সমান PRT/100। এবার বল কার মান কোনটা, সব বসি দে, আয়ের জায়গা কত বসাবো বল, 5/100, এই যে এটা 5/100 আয়ের মান, পি এর মান কত বল 292, আর এর মান কত বল জানি না, তাহলে আর আরই থাকবে, টি এর মান কত বল, তাহলে একটা কোথায় লিখবো এখানে, আর এই নিচে লিখবো 365, এটা ভালো ভালো করে বুঝ, আর নিচে সূত্রের জন্য একটা 100 আসবে, এই 100টা কিন্তু আছে। এবার আমি বলেছি মানে বেশিরভাগ অঙ্কে দেখবি যখনই 365 থাকবে 73 দিয়ে কারোটি হবে, তাহলে একটাই বলেছিলাম 73 5 365 আর 73 4 292, গুণ করে দেখ 73কে 4 দিয়ে 292 হবে। আচ্ছা 4 25 100, তাহলে দেখ আমার কি হলো ব্যাপারটা, 5/100 সমান r/25 পেয়ে গেলাম, এই 25টাকে এখানে তুলে দেবো, তাহলে এই অঙ্ক হয়ে যাবে 5/100 গুণিত 25, প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবি, তাহলে 25 4 100 মানে 5/4 সমান আর, মানে সুদের হার হচ্ছে 5/4। এবার দেখ উত্তরটা কিসে আছে, পয়েন্টে আছে না পূর্ণতে আছে, মানে মিশ্র ভগ্নাংশে আছে, তাহলে সে 1 পূর্ণ এটা 1/4 হতে পারে, ভগ্নাংশ মানে 1 পূর্ণ 1/4 আছে, তাই তো 25 আর আমি তো এটা 25, আচ্ছা এটা 5ও ছিল না, তাহলে 25 গুণিত 5, আচ্ছা তাহলে দুটো জিনিস উঠবে, হ্যাঁ ঠিক, তাহলে এখানে 25 গুণিত 5, 5/100 তো আছেই, 25টা উঠবে আর 5টা উঠবে সমান আর, তাহলে এখানে কত হবে বলতো 25/4 হবে, আর উত্তরটা কিভাবে আছে, হ্যাঁ তার মধ্যে 6 পূর্ণ 1/4ই তো হচ্ছে, 6 4 24 এবং 25, তাহলে উত্তরটা কিভাবে লিখবি, অতএব নির্ণেয় সুদের হার 6 পূর্ণ 1/4 পার্সেন্ট বলতে লিখতে হবে, সুদের হার যখন বার করবি তখন কিন্তু পার্সেন্ট লিখতে হবে, কারণ এটা সুদের হার লিখছিস, বা তুই যদি লিখিস শতকরা সুদের হার তখন আর কিন্তু পার্সেন্ট লিখবি না, তখন শুধু ওইটা লিখবি, তাহলে বুঝতে পারলি দেখ অঙ্কটা। এরপরে আরেকটা কঠিন অঙ্ক করাই, সেটা হচ্ছে 14টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখ, আচ্ছা বলতো এটা তো ওরা বাস্তবটা কোথায় জানিস, আমরা যে টাকা রাখি না, টাকা তো ব্যাংকে রাখি সবাই জানিস, ব্যাংকের মধ্যে ইউবিআই বল বা তোর হচ্ছে যেটা স্টেট ব্যাংক বলিস, আর কোথায় কোথায় টাকা রাখা যায় কে বলতে পারি, পোস্ট অফিসে একটা, আর কোথায় টাকা রাখা যায়, টাকা রাখা যায় কোথায়, ব্যাংক পোস্ট অফিসে, আর কোথায় রাখা যায়, তুই ধর এক্ষুনি তুই একটা বিশাল টাকা পেয়ে গেলি লটারিতে, তুই কী রাখবি, তুই কোথায় রাখবি, ব্যাংক বা পোস্ট অফিস, আর কোথায় রাখবি, আর কোথায় রাখা যায় না, এলআইসিটা তো তুই ওটা তো জীবন বিমা, টাকা মানে তুই যেমন ধর তুই ইয়েতে রাখা যেতে পারে, তোর হচ্ছে সমবায় সমিতি জানিস তো, পোস্ট অফিস সমবায় সমিতি এরকম জায়গায় তোর দেখবি এখানে এইগুলোই আছে, যে ব্যাংক পোস্ট অফিস সমবায় সমিতি এইসব জায়গায় টাকা রাখা আছে। এবার তুই ধর এক্ষুনি তুই একটা ধর টাকা পেয়ে গেলি, এবার টাকা পেয়ে গেলি তুই, এবার তো দেখ তুই ব্যাপারটা হচ্ছে কি, তাহলে আমাদের কোন কোন জায়গা আছে, যে ব্যাংক আছে পোস্ট অফিস আছে, ভালো করে বুঝ, আর ধর সমবায় সমিতি আছে, ঠিক আছে। এবার ধর তুই একটা ধর 1 কোটি টাকা পেয়ে গেলি, তোর কাছে 1 কোটি টাকা আছে, এবার তুই বলবি তুই গিয়ে কী করবি, আমি ব্যাংকে রাখবো, তুই দেখবি কোথায় কী সুদ, তোকে ধর এটা বললো সাপোজ ধর এইখানে ধর সাপোজ বললো তোকে 5% সুদ দিবে, পোস্ট অফিস ধর 6% সুদ দিবে, আর ধর এইখানে আসে ধর 7% সুদ দেবে, তুই তো বলবি যে স্যার আমি 1 কোটি টাকা পেয়েছি, আমি সোজাসুজি কোথায় যাবো, সমবায় সমিতি রেখে দেবো, কিন্তু তাদের প্রবলেমটা কী হবে বলতো,
রেখে দিলে তুই তো সুদ পাবি, কিন্তু 1 টাকায় তুই যদি টাকা রাখিস তোর কিন্তু তোরা ট্যাক্স নিয়ে নেবে ঝাট করে। তাহলে আমার যদি একটু বুদ্ধি খাটাস তুই কী বলি যে এইখানে কিছুটা টাকা রাখলি, এইখানে কিছুটা টাকা রাখলি, এইখানে কিছু চারিয়ে রেখে দিলি, তাহলে আর কি তোর সব কাছে কম কম হয়ে গেল, দিয়ে তুই কিন্তু ইয়ে করতে পারবি। ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? তাহলে এই জন্যই, নাহলে তো আমার অঙ্ক করতেই হতো না, আমি একটা জায়গায় আমি যেই জায়গায় বেশি সেই জায়গায় আমি করে নেব। কিন্তু এই জন্য মানুষ করে যে বিভিন্ন জায়গায় টাকা রেখে, বা ধর হঠাৎ করে তোর টাকা দরকার পড়লো, সেই দিন ধর ব্যাংক বন্ধ বা পোস্ট অফিস বন্ধ, কিন্তু তুই তাহলে 3টে জায়গায় যদি টাকা রাখিস তাহলে কি যেটা খোলা থাকবে তুই সেটা থেকে নিতে পারবি। বা ধর দেখলি ব্যাংকে গিয়ে প্রচুর লাইন, 100 জন লাইনে দাঁড়িয়ে আছে, তোর টাকাটা ইমিডিয়েট দরকার, তোর একটা কোনো একটা, তাহলে তুই তাহলে যদি 3-4টে জায়গায় টাকাটা রাখিস তাহলে কি বলতো তুই তাহলে তুই এইখানে সেখানে এখানে করে করতে পারবি। বাট বুঝতে পারলি, এই জন্য এটা করে। পরের অঙ্কটা এই কনসেপ্টের উপরই হবে। দেখ 14 অঙ্কটা, এখানে কোথায় কোথায় টাকা রাখা হয়েছে বলতো অঙ্কটা পড়ে? কোথায় কোথায় রেখেছে? পোস্ট অফিসে রেখেছে, আর কোথায় রেখেছে? ব্যাংক। এবার পোস্ট অফিসের নাম দিয়েছে, ব্যাংকের নাম, নাম জেনে লাভ নেই, মোটামুটি টাকাটা দুটো জায়গায় রেখেছে, একটা হচ্ছে ব্যাংকে রেখেছে আর একটা পোস্ট অফিসে রেখেছে। তাহলে আমি এখানে দুটো আগেই প্রথমে এই অঙ্কটা দুভাগে ভাগ করি, এইভাবে অঙ্কটা করবি, ব্যাংক আর তার পাশে এখানে লিখ পোস্ট অফিস। পোস্ট অফিস, ব্যাংক আর পোস্ট অফিস দুটো জায়গায় হচ্ছে। এবার দেখ আমরা দেখব যে পোস্ট অফিসে আর ব্যাংকে সে 2000 টাকা করেই রেখেছে। তার মানে দেখ এইখানে আমি আর আসল ব্যাকেটে পি লিখছি না, ঠিক আছে? এবার তোরা ওটা কিন্তু লিখে নিবি। তাহলে এখানে পি সমান কত হবে বল? 2000 টাকা। এই কথা বলিস না, পোস্ট অফিস হচ্ছে পি, এখানেও দেখ পিটা হচ্ছে কত হবে? 2000 টাকা। আচ্ছা, এবার সে সুদ সহ এত টাকা পেয়েছে, মানে এর মানটা চেয়েছে, এর মানটা সুদ আসলে। তাহলে ব্যাংক থেকে কত টাকা পেয়েছে বল? 2360 টাকা, 360 টাকা। আর পোস্ট অফিস থেকে কত পেয়েছে? 2480 টাকা যদি পায়। এবং কতদিন পরে পেয়েছে? জমা রাখেন ব্যাংক ও পোস্ট অফিস সুদের হারের অনুপাত কত? ব্যাংক 3 বছর পরে, মানে এইখানেও টিটা হচ্ছে 3 বছর হবে, এরকম সুন্দর করে লিস্ট করে নিবি। আর এইখানেও টিটা হচ্ছে 3 বছর হবে। দেখ এই জায়গাটা বুঝতে পারলি না, আগে অঙ্কটা এটা দিয়েছে সেটা বুঝতে পারলি কিনা বল। এবার তো কি বার করতে বলছে বলতো? অঙ্কটা কিছুই না, মানে দুটো অঙ্ককে একসাথে দিয়ে দিয়েছে, যে বলেছে এইখানে সুদের হার বার করো, এইখানে সুদের হার বার করো, দিয়ে তাদের অনুপাত বার করো। মানে এইখানে তো সাপোজ 4% বেরোলো, এখানে ধর 6% বেরোলো, তাহলে উত্তরটা কত হবে? 4:6। তাহলে এইটুকুই অঙ্কটা, আর কিছু নয়। কিন্তু দেখ আমার এখানে আয়টা কি বেরোবে বলতো? আয়ের সূত্র দেখ আমি বলে দিচ্ছি, এ আর পি দিয়ে আছে, মানে আয়ের কোন সূত্রটা ইউজ করবো? এ মাইনাস পি। দেখতে পেয়েছিস? তাহলে এ মাইনাস পি, ওই জন্য সব লিখে রেখেছি একদম তোদের জন্য। তাহলে 2, 3 এইটা মাইনাস 2000 সমান কত হবে? 360 টাকা। আর এখানেও তাই একই রকম ভাবে 2480, মানে এ মাইনাস পি আর কি, দরকার লিখে দে এ মাইনাস পি, তোর বুঝতে সুবিধা হবে। তাহলে 2480 মাইনাস 2000 টাকা, মানে এটা 480 টাকা হবে। তাহলে দেখ এখানে আমরা কিন্তু আয়টাও পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে হবে, এইখানেও আর বার করতে হবে, আর এইখানেও আর বার করতে হবে। এই দুটো আর বার করে নিলে আমাদের হয়ে যাবে। তাই তো, এটাই তো অঙ্কটা বলেছে। তাহলে আমরা জানি আই সমান P/100। এবার তোরা যখন পরীক্ষার খাতায় করবি না, আমি তো এখন তখন বলে দিয়েছিলাম এখানে লিখবি যে আসল ব্যাকেটে পি সমান, সুদে আসলে ব্যাকেটে এ সমান। আমি একটা অঙ্ক বা দুটো অঙ্ক তো আমি লিখলাম, দেখলি, আমি কিন্তু আর বারবারও লিখবো না। এবার তোরা কিন্তু পরীক্ষার সময় কিন্তু ওটা মাথায় রাখবি, করবি, নাহলে হাফ নাম্বার বা 1 নাম্বার কেটে নিতে পারে। এবার দেখ আয়ের মানটা কত বল? 360। পি এর মানটা কত বল? 2000। আর এর মানটা কত বার করতে হবে, আর টি এর মানটা কত? 3 বছর বাই 100। এবার দেখ এইখানে তো 0 0 কেটে যাচ্ছে, তাহলে 20 দিনে কত হয়ে যাচ্ছে? 60। সেই 60টা নিচে চলে আসবে, 360 বাই 60। কোনো লাইন যদি বুঝতে না পারিস তাহলে কিন্তু বলবি যে 20 দিনে 60 হলো, সেই 60টা নিচে চলে এলো, আর উপরে হচ্ছে এটা আছে, তাহলে এটা কেটে গেল, 6 6 36, মানে এটা হচ্ছে 6 উত্তর হবে। আর সমান হচ্ছে 6%। 20 দিনে 60, এটা 60 করে দিয়ে দিয়েছে, একদম 60 করে নামিয়ে দিয়েছি। 20 দিনে 60 দিয়ে দেখ কারোটি কর, দেখবি 6 আসবে। তাহলে আমাদের ব্যাংকে সুদের হার কি হয়ে গেল? তাহলে লিখ যে অতএব ব্যাংকে সুদের হার 6%। অতএব ব্যাংকে সুদের হার 6%। অতএব ব্যাংকে সুদের হার 6%। ঠিক আছে, এবার পরে লিখ আবার, যে আবার বলে দেখ এইখানে আবার পোস্ট অফিসটা বার করতে হবে। তাহলে এখানেও দেখ আমরা জানি কি হবে? আই সমান P/100। তাহলে এখানেও দেখ আয়ের মানটা কত হবে? আয়ের মানটা হচ্ছে তোর এইটা 480,
আর পি এর মানটা হবে 2000, আর এর মানটা বার করব, আর টি এর মানটা কত হবে 3 বছর বাই 100। আবার দেখ একই রকমভাবে দুটো শূন্য কাটবে, 20 3 60, 60টা এখানে নেমে যাবে, তাহলে 480/60 সমান হচ্ছে আর। তাহলে এইখান থেকে দেখ শূন্য শূন্য হবে 6 8 48, মানে 8 সমান আর। তাহলে লিখ অতএব পোস্ট অফিসে সুদের হার 8%, অতএব পোস্ট অফিসে সুদের হার 8%। এবার লিখ ফাইনালি, এবার এখান থেকে এই মাঝখান থেকে এবার উত্তর লিখতে হবে। অতএব ব্যাংক এবং পোস্ট অফিসে সুদের হারের অনুপাত, অতএব ব্যাংক এবং পোস্ট অফিসে সুদের হারের অনুপাত, অতএব ব্যাংক এবং পোস্ট অফিসে সুদের হারের অনুপাত সমান। তাহলে কি হবে বল? তাহলে এটা কত হবে 6:, এরকম করে লিখ 6:8, মানে ওটা কারোটি করে নে, 2 3 6 2 4 8। দেখ উত্তর এটা আছে নাকি 3:4, অ্যান্সারটা দেখ 3:4 আছে নাকি? আছে কি 3:4ই তো আছে। 2 দিয়ে কেটেছি রে, 2 3 6 আর 2 4 8, দুটোকেই পূর্বপদ আর উত্তরপদেরকে দুটোকেই 2 দিয়ে কেটেছি, 2 3 6 2 4 8। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কতটা করলাম? 14টা। হলো। আচ্ছা এরপরে দেখ আমরা চলে যাই 19এরটা দেখ। 19, আচ্ছা বলতো তোরা এক্ষুনি একটা বিজনেসের আইডিয়া বল দিই, যে যেটা কি করতে পারিস, যেখানে কোনো টাকাই লাগবে না এবং তোর একটা লাখপতি হওয়ার সম্ভাবনা আছে। দেখি কার মাথায় কি আইডিয়া বেরোয়। পড়াশোনা করছিস তো, এগুলো তো শিখতে হবে, শুধু পড়াশোনা শিখলে হবে? এক্ষুনি তোকে বললাম যে আজ থেকে তোর বাবা বললো তুই চলে যা বাইরে, তোকে আর আমার কোনো বাড়িতে আসতে হবে না, তুই নিজে যা পারিস কর। কি আইডিয়া করবি? হ্যাঁ, ড্রপ স্পিন, সেটা কি আমি জানি না, কি বল আমাদেরকে বল, তাহলে একটু বুঝি কি করা সেটাকে বল। ফুচকা ব্যবসা তো করবি, কিন্তু ফুচকা তো তৈরি করতে হবে, তাহলে কি করবি? তোকে তো ফুচকা ব্যবসা করলে ফুচকার ইনস্ট্রুমেন্ট তো কিনতে হবে, একটা গাড়ি কিনতে হবে, একটা করতে হবে, সেই টাকাটা করতে পারবি, তোকে তো বাবা মা তাড়িয়ে দিয়েছে। সাধু বাবা হয়ে যাবি, সাধু বাবাও হয়ে যাওয়ার ঠিক আছে, সে মানে ভিক্ষে করবি আর কি, ঠিক আছে? তো ভিক্ষে ছাড়া সম্মানীয় কি করতে পারিস যেখানে তুই লাখপতি হতে পারিস? দেখ ও অনেকটা কিন্তু আইডিয়া বার করছে। একজনের কাছ থেকে সুদ নিয়ে ও ধর বললো যে আমার কাছে নেই স্যার, আমাকে 10,000 টাকা ধার দিন, আমি একটা ব্যবসা করবো। কিন্তু আমি ওকে যে টাকা দেবো কিনলো, যে আমি কি করে ভাববো যে ও আমাকে টাকাটা ফেরত দিতে পারে? কেউ দিবি তোরা বল? তো যদি বন্ধু ধর এর কাছে গিয়ে বললো আমাকে 10,000 টাকা দে, বা তোর বাবা এর বাবাকে গিয়ে বললো 10,000 টাকা দে দিন, আমি হচ্ছে একটা কাকু ব্যবসা করব, তো ব্যবসা বা তোর সে কি ভাববে তুই ব্যবসা লসও করতে পারিস, লাভ করবি কোনো ঠিক নেই, তাহলে আমি টাকাটা দেবো কি করলো আজকে? ইমোশন তো এখানে দেখ, অঙ্কে কখনো ইমোশন কাজ করে না, অঙ্কে বাস্তব কাজ করে। তাহলে বাস্তব তো টাকাটা কে দেবে? টাকাটা তোকে ব্যাংক দেবে, ব্যাংক দেবে। তুই যদি ব্যাংকটা নিয়ে যাস যে আমি ব্যাংকে এত টাকা নিয়ে করছিস, এবার তোকে তাহলে ওদের ব্যবসা তাহলে কি করবি? ধর তোকে ব্যাংকে দেবো, তুই একটা টাকা তুলে আনলি 10,000 টাকা বা 20,000 টাকা তুলে আনলি, তুই কী করবি? ব্যবসা কি করবি? ফুচকা দোকান, আর কি করা ফুচকা দোকান ছাড়া? সেরকমই হচ্ছে তোর দেখ ব্যবসাটা করেছে রহমত চাচা পরের 19-এর অঙ্কটা। সে কি করেছে, তোরা তো এতগুলো ব্যবসা করলি, কেউ ফুচকা বললি, কেউ চপ দোকান বললি, হ্যাঁ, এবার সে কি করেছে দেখ, তার লজিকটা এবার শোন।
সে হচ্ছে কোথা থেকে টাকাটা ধার নিয়েছে, সে টাকাটা ধার নিয়েছে ব্যাংক থেকে। আমি বলছি না ব্যাংক বা পোস্ট অফিস থেকে টাকা নিতে হবে, যে 12% সুদের হারে এত টাকা, মানে কত টাকা ধার নিয়েছে দেখ, 2,40,000 টাকা ধার নিয়ে চলে এসছে। তাহলে ধার নেওয়া মানে কি, সেটা কি বোঝাচ্ছে বল? ধার নেওয়া মানে সেটা পি এর মানটা বোঝাচ্ছে, এখানে পি এর মানটা, এবং কি একটা কোনো একটা বলতে হবে। এবং সে কি করেছে, কি দেখ কি করেছে, আমি ধর এক্ষুনি গেলাম ব্যাংকে, আমি একদিনে দেখবি কীরকম হয়ে যাবো, ধর 2 লাখ বা 5 লাখ টাকা নিয়ে এলাম, এসে কি করলাম, একটা বাড়ি করে দিলাম ওখানে, ওই টাকাটা দিয়ে বাড়ি করে দিলাম, দিয়ে বাড়িটাকে আমি ভাড়া বসিয়ে দিলাম। তাহলে ভাড়াটা থেকে আমি যে প্রত্যেক মাসে আমি ধর 5,000 টাকা বা 6,000 টাকা তো পাবো, বা দুটো ভাড়াটা বসিয়ে দিলাম, দিয়ে আমি দেখ একদম ওই ফুচকা দোকান করতে হবে না, আর ওই দোকান করতে হবে না, তুই ভদ্রস্থভাবে সব কিছু করতে পারবি। যদিও যে কোনো ব্যবসায় ভদ্রস্থ ব্যবসা, কিন্তু দেখ তুই কিন্তু এটা করতে পারবি। তাহলে এই লজিকটা দেখ সে বার করছে, দেখ যে তোকে ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে, সুদ দিয়ে দিয়েছে, দিয়ে তারপর সে একটা বাড়ি বানিয়ে নিয়েছে, বাড়ি বানিয়ে দিয়ে এটা। এবার তুই ভাববি যে স্যার ব্যাংক কেন টাকাটা ধার দেবে আমাকে ভরসা করে, ব্যাংক তোর কাছে সুদও নিচ্ছে, ওই জন্য দেখ সুদের হারটা বেড়ে গেল ঝাট করে, দেখ একদম দেখ এই অঙ্কটা দিয়ে দিয়েছে 12% সুদ। দেখ তার আগে অঙ্কগুলো 5%, 6% এরকম ছিল না, 5, 6 এই মতো ছিল, কিন্তু যখনই তুই কারো কাছ থেকে ধার নিবি সে ঝাট করে তো তার ডবল নিবে, একদম 6% এমনি অটোমেটিক সুদ হয়, ব্যাংকে গিয়ে যদি হয়, যখন ব্যাংক থেকে ধার নিবি সে তার ডবল করে দেবে, মানে 12% তোকে আবার দিতে হবে। মানে তুই যদি ব্যাংকে তুই ধর 100 টাকা ধার নিয়ে আসিস, 1 মাস পরে বা 1 বছর পরে কি তোকে 112 টাকা দিতে হবে, বেশি করে দিতে হবে। তাহলে ওই জন্যই কেউ চট করে ধার নিতে চায় না। কিন্তু তার যদি বৃহত্তর প্রকল্প থাকে তখন সে আমি তো এখান থেকেও ইনকাম করতে পারবো, সেই ইনকামটা আমার ওখানে হয়ে যাবে, তো আমি এমনিতেই তো আমাকে তাহলে ভিক্ষা করতে হতো। বুঝতে পারছিস তো ব্যাপারটা? তাহলে এবার দেখ, তাহলে লিখ যে মনে করি টাকা ধার নেওয়ার X বছর পরে, মনে করি টাকা ধার নেওয়ার X বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। আবার বলছি, দেখ ওটা আমি কোনো বানিয়ে বলছি না, আমি বই থেকেই বলছি, ভালো করে দেখ লাস্ট লাইনটা। মনে করি, শুধু একটা মনে করি লিখে নিয়েছি, মনে করি ধার নেওয়ার X বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন, এইটুকু। ওখানে শুধু একটা মনে করে লিখে দিয়েছি, আর কত বছরের জায়গায় X বছর লিখে দিয়েছি। X বছর পরে আমি ধরে নিলাম যে এটা করবো, কারণ এখানে টাকা ধার কত বছর পরে দিচ্ছি সেটাই তো ইম্পর্টেন্ট। তুই তো ধার তো করে নিলি, তোকে কত বছর পর সুদ দিবি। তুই যদি আজকে ঘটকের কাছ থেকে যদি ও হচ্ছে 100 টাকা ধার নিই, ওর মাথায় শুধু এটাই ঘুরবে যে ও কতদিন পরে টাকাটা দেবে, 1 দিন, 2 দিন, 5 দিন, এটাই তো সবার ঘুরে বাস্তব। তাহলে সে এইটাই এখানে ইম্পর্টেন্ট, যে কত বছর পর সে টাকাটা দিবে, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা এখানে। তাহলে আমরা লিখবো যে, এবার লিখ তাহলে 15,000 টাকার, না 15 কোন অঙ্কটা করছি রে, সেইটা 2 লক্ষ, তো বেশি করে নিয়েছে, 2,40,000, তাই তো না, 2,40,000, হ্যাঁ আর একটা শূন্য হবে, এত টাকার, ঠিক আছে, 2,40,000 টাকার 12% সুদের হারে X বছরের সুদ, মানে হচ্ছে আয়ের মানটা কত হবে, P/100। তোরাই বলি এখানে P মানে কত বলতো, 2,40,000 টাকা, গুণিত আর এর মানটা হচ্ছে 12, আর এটা হচ্ছে X, T এর মান বাই 100, এইটা হচ্ছে সুদ। এবার এটা কারোটি কর, তাহলে এবার গুণ কর তো, 24-কে 12 দিয়ে গুণ কর, কেউ 24-কে 12 দিয়ে গুণ কর, তার পিঠে দুটো শূন্য হয়ে গেলেই হয়ে যাবে। 24-কে 12 দিয়ে গুণ কর, কত হবে রে, 12×4 = 48, আর 12×2 = 24, 24×4 = 28, তার গায়ে দুটো শূন্য হবে, আর X হবে, এত টাকা হবে। দেখ ভালো করে, তাহলে এই টাকাটা কিন্তু সুদ দিতে হবে, তার সাথে আবার সুদ আসল তো নিবে হবে। তুই কি ধর শুধু সুদটা দিয়ে পালিয়ে আসবি নাকি? তাহলে সুদে আসলে মানে A সমান, সুদে আসলে ব্র্যাকেটে A সমান, তাহলে কি হবে, সূত্রটা কি, দেখ এই সূত্র এখনো লেখা আছে, A সমান কি বল, এই সূত্রটা কাজে লাগলো, এতক্ষণ পর্যন্ত এই সূত্রটা ঘুমাচ্ছিল, এই জেগে উঠলো। A সমান কি, I + P, তাহলে এখানে I + P, তো I এর মানটা কত, একটু আগে বার করেছি এইটা, 2,88,00 X, আর P এর মানটা কত, এই যে এটা তোরা বলেছিস না, P এই যে এটা 2,40,000 টাকা, 1, 2, 3, 4, এত টাকা। মানে তাকে আলটিমেটলি বাড়ি ভাড়াটা দিয়ে বা করে এত টাকা তাকে তুলতে হবে, তুলে শোধ করতে হবে, তবেই সে মানে টাকাটা শোধ করতে, তাই তো তাকে এই ধরনের যে এটা অঙ্ক।
এবার দেখ আমি ধর আজকে টাকাটা তুলে এলাম, এক্ষুনি ধর এই টাকাটা তুলে এনেছি দিয়ে বাড়ি করব, আমি কি ম্যাজিক একদিনই বাড়ি হয়ে যাবে? না, ফ্ল্যাট কেনাটা আমি তো বাড়ি তৈরি করেছি বলেছি, তো বাড়ি তৈরি করা মানে কি আমাকে তো মিস্ত্রি রাখতে হবে, করতে হবে, মিনিমাম অন্তত কম করে হলে 1 বছর সময় লাগবে। এবার তাহলে ওই 1 বছর আমাকে কেউ ভাড়া দেবে? তাহলে ভাড়াটা যে দেওয়া শুরু হবে সেটা 1 বছর পরে বাড়িটা তৈরি হওয়ার পর থেকে যে আমি ভাড়াটা নেবো সে তখন তো ভাড়া শুরু হবে। ঠিক আছে, তাহলে বাড়ি ভাড়া থেকে যে সে আয়টা করবে সেটা কিন্তু X বছর হবে না, সেটা তার 1 বছর মাইনাস করতে হবে। কারণ তুই ধর 10 বছরের টাকাটা যদি তুই শোধ করতে যাস তোকে বাড়ি ভাড়ার আয় থেকে 9 বছরে তুলে নিতে হবে, কারণ তুই 10 বছর সময় পাবি না, কারণ বাড়ি তৈরি করতে অলরেডি 1 বছর দেখে ওখানে লেখা আছে, ভালো করে পড় অঙ্কটা, যে বাড়ি 1 বছর পরে তোকে বলেছে 1 বছর পরে তিনি বাড়িটা ভাড়া দিয়েছেন। এবার তাই লিখ বাড়ি ভাড়ার আয় থেকে, বাড়ি ভাড়ার আয় থেকে বছরে আয়, বছর মানে 1 বছর, বা তুই ভালো করে লিখ 1 বছরে আয়, 1 বছরে আয় কত হচ্ছে। দেখ তোর কাছে সে প্রত্যেক বাড়ি ভাড়া তো কেউ বছরে নেয় না, এত তোরা তো অনেকে বাড়ি ভাড়া থাকিস, কেউ তো কোনো দেখেছিস বা তোর আত্মীয়রাও থাকে, কখনো কেউ বছরে বাড়ি ভাড়া নেয়, মাসে মাসে নেয়। তাহলে এইখানেও দেখ মাসে মাসে কত টাকা করে নিচ্ছে, 5,200 টাকা করে নিচ্ছে। তাহলে সে যদি প্রত্যেক মাসে 5,200 টাকা করে নেয় তাহলে 1 বছরে 5,200 গুণিত 12 হয়ে যাবে, কারণ 1 বছর মানে 12 মাস। তাহলে এবার এইটা গুণ কর কত হচ্ছে, 0 0 12 দুগুণে 24, 12 5 60, 61 62 এত টাকা। মানে এই টাকাটা সে বাড়ি ভাড়ার আয় থেকে সে বছরে ইনকাম করছে। আর আমি কি বলেছি সে কত বছর সময় পাবে, X - 1 বছর সময় পাবে, কারণ সে 1 বছর বাড়িটা তৈরি করতে লেগেছে। তাহলে বাড়ি ভাড়ার আয় থেকে তার X - 1 বছরে আয় কত হবে না, এইটা গুণিত X - 1। দেখ এই অঙ্কটা কিন্তু একটু কঠিন আছে, ভালো করে দেখ বুঝতে পারলে। এইসব কঠিন অঙ্কগুলো যদি বুঝতে পারিস না তোর দেখবি ছোট সোজা অঙ্কগুলো তোর বাড়ি থেকে যখন করবি তখন দেখবি একদম সোজা লাগবে অঙ্কগুলো। X - 1 কেন রয়েছে বললাম, সে টোটাল তো X বছরে করেছে আর 1 বছর তো তার সময় লেগেছে বাড়ি, তাহলে সেই সময়টা বাদ দিতে হবে। তো সেই 1 বছর তো সে ভাড়া পায়নি, ভাড়া সে পেয়েছে কি X - 1, কারণ 1 বছর সে পরে ভাড়াটা বসিয়েছে। এবার দেখ এইটাকে গুণ করা মানে কি, আমাকে এটাকে এটা দিয়ে গুণ করতে হবে, আবার এটাকে এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা গুণ করলে কত হবে বল, এটাকে X দিয়ে গুণ করা মানে তো এটাই হবে 6 0 6 0 4 0 0 X হয়ে যাবে, তাই তো, যুক্ত আবার এটাকে 1 দিয়ে গুণ করা না বিয়োগ হয়ে যাবে কারণ এটা মাইনাস আছে। তাহলে 6 0 4 0 0 এই টাকাটা, এত টাকা। এবার সে শোধ করেছে মানে কি, নিশ্চয়ই এটা শোধ করে দিয়েছে। প্রশ্নানুসারে এইটা সমান এইটা, প্রশ্নানুসারে এইটা সমান মানে 60,400 X বা যেটা আছে সমানই হচ্ছে এইটা, তাহলে প্রশ্নানুসারে এটা সমান এটা করে দেবো তাহলেই হয়ে যাবে। এবারে তাকে এই পাশটা করে দিচ্ছি, তাহলে দেখ একটু ভালো করে বুঝে বুঝে করবি অঙ্কগুলো, তাহলে দেখবি অঙ্কতে তোর ইন্টারেস্ট পাবি। তাহলে লিখ যে প্রশ্নানুসারে দেখ এইটা এই 2 8 8 0 0 X প্লাস 2 4 তার আগে হচ্ছে 1 2 3 4 এটা 0 আর এটা হচ্ছে 6 0 4 0 0 X আর মাইনাস 6 0 4 দুটো 0। দেখ একটু সংখ্যাগুলো বড় বড় আছে তাই তো। এবার X গুলোকে আমি 1 দিয়ে নিয়ে চলে আসবো, তাহলে 2 8 8 0 0 X মাইনাস 6 0 4 0 0 X সমান এইটাকে পাশে নিয়ে চলে আসবো, মানে মাইনাস বা দাঁড়া আমি এইটাই পাশে না করলে না সুবিধা হতো আমার, ওই প্লাস মাইনাসের ঝামেলা হয়ে যাবে। তাহলে হচ্ছে 2 4 0 0 0 প্লাস 6 0 4 0 0 আর এইটাকে তুই এই পাশে নিয়ে চলে যায় কারণ এটা বড় আছে তো, 2 8 8 0 0 X। দেখ এটা আরও সোজা হয়ে গেল, ওটাও করা যেত। এবার দেখ এটা তাহলে যোগ করলে কত হবে বলতো, এই দুটো যোগ করলে কত হবে বল, 3টে 0 মানে এটা 400 হয়ে যাবে লাস্টে, ভালো করে যোগটা করে দেখ 400 তারপরে আবার 0 24 30 এটা হবে, আর এটা বিয়োগ করতে হবে। তাহলে এটা বিয়োগ করলে কত হবে বলতো, এটা তুই এক্সটাকে বাদ দিয়ে বিয়োগ কর না, 6 0 4 0 0 আর হচ্ছে 2 8 8 0 0 এটা বিয়োগ করলে কত হবে, দুটো 0 8 6 14 8 কে 9 কে 10 ঠিক আছে, আর হচ্ছে 3 3 মানে এটা হবে 3 1 6 0 0 X এটা হবে। দেখ
তাহলে বা 3,0,0,4,0,0 ডিভাইডেড বাই 3,1,6,0,0 এক্স, এটা নিচে নেমে যাবে, এবার 0,0 কাটবে। এবার কত দিয়ে যাবে, লাস্টে জোড় সংখ্যা আছে বা লাস্টে 4 দিয়ে দেখ, দুটো সংখ্যা বিভাজ্য মানে 4 দিয়ে তো অবশ্যই যাবে। তাহলে এটা 4 7 28, 3 4 9 36, আর এটা দেখ 4 7 28 29 30, 4 5 20, 4 1 4। তারপর কত দিয়ে যাবে দেখ, 9 দিয়ে কি যাবে, 9 9 81, 9 8 63, 63 আর 8 যোগ করলে 63 আর 8, 8 3 11, কত দিয়ে যাবে এটা, 7 1 8, 8 5 13। হুম, 63, 9 দিয়ে এটাকে যদি গুণ করি, 9 9 81, 9 8 9 7 63, 63 আর হচ্ছে 8 যোগ করলে 8 3 11, 11 মানে হচ্ছে 71। এটা হওয়ার কথা, তাই তো? দেখ দি কোথাও ভুল হয়ে গেছে নাকি গুণটা। হুম, এইটা ভুলে গেছে না। দেখ এটা তাহলে 6 2 হবে, তার মানে এটা হচ্ছে 6 2 4 0 0 হবে। এখানে শূন্যগুলো শুধু 2 করে যা, এটাও 2। তাহলে এইখানেও দেখ এই শূন্যগুলো সব 2 2 করে যা, এইটা হবে, এটা হবে 2, তাহলে এইখানে দেখ এটা 2 হবে আর এটা 2 হবে, শুধু শূন্যগুলোকে 2 করে যা, ওই গুণটা ভুলে গেছিলো। তাহলে এবার এই যোগটা তাহলে কত হবে দেখ, এটা হচ্ছে 400, এটা 2 হয়ে যাবে, তখন 2 4 0 0, আর এটা হচ্ছে তোর 6 4 10 আর 6 2 8 একে 9, এটা হবে দেখ, তাই তো এটা হবে। আর এটা বিয়োগ কর, বিয়োগটাও দেখ তাহলে এরকম হবে, 6 2 4 0 0 আর 2 8 8 0 0, তার এটা 0 0 8 6 14, আর হচ্ছে 9 9 3 12 3 3 6, এটা হবে 3 3 6 0 0 এক্স। এবার তাহলে দেখ আবার ওটা বা এটা হয়ে যাবে, তাহলে 9 0 2 4 0 0 বাই 3 3 6 0 0 সমান এক্স। এবার 0 0 কাটবে, আবার 4 দিয়েই যাবে, 4 7 28, 4 8 32, 4 4 16, আবার দেখ 4 4 2 8, 4 2 8 একে 9 10, আবার 4 2 8 10 2, মানে তো 4 5 20, 4 6 24, আবার 4 দিয়ে যাবে, 4 2 8, 4 1 4 21 হবে। আর এখানেও দেখ 4 5 20, 2 4 25, 4 6 24, 4 4 16, ঠিক আছে। তারপরে এটা কত দিয়ে যাবে বল, 7 দিয়ে যাবে না, 7 8 6 না 6 দিয়ে যোগগুলো একটু, যোগ বিয়োগগুলো একটু ঠিকঠাক করে কর না, তাহলে দেখ হয়ে যাবে, অঙ্কটা ঠিকই আছে। তিন দিয়ে যাবে, 3 দিয়ে 5 4 9 9 9 6 15, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 7 21, 3 1 3, 4 5 2 26, 3 8 24, 3 8 24, তারপরে 24কে 12 দিয়ে গুণ করলে এটা হবে তো 288 না, 12 4 48, 12 2 24, 4 28, হ্যাঁ 288 0 0 এক্স। তাহলে এইটা প্লাস 2, এইটা মানে এইটা এই পাশটা তো ঠিকই আছে, তাহলে এই পাশটা 2 0 0 আর 2 এটা। এবার এইটা হচ্ছে বাড়ি ভাড়ার আয় দেখি, তার 1 বছরের আয়, এই গুণটা ঠিক আছে তো, 0 0 12 2 24, 2 12 5 60, 2 62, তাহলে এটা 6 2 এটা, আর x মাইনাস 1 বছর মানে ওটা গুণিত x মাইনাস 1, তাহলে এটা তোর হবে 6 2 4 0 0 x মাইনাস 6 2 4 0 0, 1 দিয়ে গুণ করার মানে তো এটাই হবে। তাহলে এবার এইটার এটা সমান হয়ে যাবে, হ্যাঁ তাহলে এই তো ঠিকই তো আছে, 6 2 4 0 0 x আর 6 2 4 0 0, আর এইটা, এবার এইটা ধর আমি পাশে এনেছি, তাহলে এইটাকে পাশে আনলে তোর হচ্ছে এইটা, আর এটা প্লাস ওই পাশে আসবে 6 2 4 0 0, আর এটা মাইনাস ওই পাশে যাবে। এবার যোগ বিয়োগগুলো দেখ দেখি, এইখানেই মনে হচ্ছে এইটা যোগ কর দিই ভালো করে, এখানে পর্যন্ত তো ঠিকই আছে। চারশো
এই যোগটাই ভুল আছে খুব সম্ভবত, তাই দেখি ওটা কত হচ্ছে বল। এই যোগটাই ভুল আছে রে, যোগটার যোগ বিয়োগগুলো ঠিকঠাক করে কর, তাহলেই হয়ে যাবে। 3 0 2 4 আর এইটা বিয়োগটা ঠিক করে কর। এই কর বিয়োগটা, যোগ বিয়োগটা ঠিক করে করলেই হয়ে যাবে অঙ্কটা। x তাহলে 8 6 14, এটা হয়েছে। তোরাও কিন্তু কর, ওটাই হচ্ছে। তো এবার দেখ হয়ে যাবে, তাহলে 0 0 কেটে যাবে। আবার দেখ 4 দিয়ে কাটছি, 4 8 32, 4 4 16, 4 7 28, 29 30 2 22, তারপর 4 4 5 20, 2 4 6 24, আবার 4 দিয়ে যাবে। দেখ 4 2 8, 4 1 4 4, এই কথা বলছিস কেন, তোরা গুণ বিয়োগ করতে পারছিস না। 4 1 4 35, 4 8 32, 3 4 9 36, এবার এতে দেখ 9 দিয়ে চলে যাবে, এই তো হয়ে গেল। তাহলে 9, দেখ দিই 9 উত্তর আছে নাকি। অতএব নির্ণয় সময় 9 বছর, বা টাকা ধার নেওয়ার 9 বছর পর সুদে আসলে সব যায়। দেখলি যোগ বিয়োগটা ঠিক করে করলেই অঙ্ক হয়ে যাবে। শুধু এটা একটু খুব বড় বড় সংখ্যা ছিল তো, একটু ঠান্ডা মাথায় যোগ বিয়োগগুলো করতে হয়। হয়েছে তাহলে। এরপরে দেখ একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি, সেটা হচ্ছে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 13টা। একটু কঠিন আছে বলে আমি সবার লাস্টের দিকে করাচ্ছি। 13টা এই অঙ্কটা দেখ মোটামুটি একটু বড় ছিল আর কি, এটা এগুলো নাহলে তোর ওইটা শুধু এই লজিকটা মনে রাখবি যে ওটা x-1 বছর হবে, ওই জায়গাটায় মনে রাখতে পারলেই তোর অঙ্কটা কিন্তু হয়ে যাবে। আস্তে আস্তে করবি তাহলেই হয়ে যাবে। আচ্ছা দেখ এবার বলেছে এটা 13টা, এইটা এখান থেকে একটু কঠিন আছে, বাকি সব অঙ্কই আশা করি পেরে যাবি। যে 13টা দেখ বলছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে এইটা হয় এবং 4 বছরের সুদে আসলে এইটা হয়। তাহলে এখানে এইটা এইভাবে করতে হবে একটু। তাহলে লিখ আসল, আমার সাথে কর, আসল যুক্ত 7 বছরের সুদ, 7 বছরের সুদ সমান কত টাকা বলেছে, 7100 টাকা। ঠিক আছে, আসল যুক্ত 7 বছরের সুদ সমান 7100 টাকা। তারপরে লাইনটা কি বলেছে না, আসল যুক্ত 4 বছরের সুদ, আসল যুক্ত 4 বছরের সুদ সমান সেটা কত বলেছে, 6200 টাকা। এবার এটা একটা লাইন টেনে দে। এটা সেই অপনয়নের মতো করে করতে হবে। তাহলে দেখ এইখানে কিছু নেই মানে কি আছে বলতো, প্লাস, তাহলে এটা চেঞ্জ হয়ে কি হবে মাইনাস, আর এখানে তো প্লাস আছে দেখতে পাচ্ছি, এটা মাইনাস হবে। আর এখানেও কিছু নেই মানে আগে প্লাস আছে, সেটা চেঞ্জ হয়ে মাইনাস হবে। তাহলে দেখ প্লাস আসল, এখানে দেখ ভালো করে দেখ, প্লাস আসল আর মাইনাস আসল কেটে গিয়ে কী হবে, এটা কেটে যাবে। আর এইখানে দেখ এটা বিয়োগ করতে হবে, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে 3, তাহলে 3 বছরের সুদ, তাহলে এখানে লিখবো 3 বছরের সুদ সমান, আর এটা থেকে এটা বিয়োগ কর, যোগ বিয়োগগুলো ঠিক করে করতে হবে। 0 0 হয়ে যাচ্ছে, 9 2 11, তাহলে 900 টাকা হবে। ঠিক আছে, 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে, 900 ডিভাইডেড বাই 3 টাকা। আর ধর আমি 7 বছরের সুদ লিখছি, 7 বছরের সুদ, 7 বছরের সুদ, তাহলে সেটা কত হবে 900 গুণিত 7/3 টাকা, মানে 3 3 9 300, মানে হচ্ছে 3 7 21 2100 টাকা। এটা আমার বেরিয়ে গেল 7 বছরের সুদ। মানে এই অঙ্কটা একটু আগে এই অঙ্কটা করে নিতে হবে, এই জায়গাটা করে নিয়ে তারপরে এবার অঙ্কটা ধর করতে আরম্ভ করবি, তাহলে দেখবি তোর অনেক ইজি হয়ে যাবে অঙ্কটা। ঠিক আছে, এবার দেখ, এবার লিখ এখানে, তাহলে এখানে বল
পি এর মানটা কত বলেছে, পিটা। আচ্ছা এক একটা করে করি। ধর হচ্ছে এটা 7 বছরের শুদ্ধ, তাহলে সময় ব্র্যাকেটে টি সমান 7 বছর, এটা একটা পেয়ে যাচ্ছি। তারপরে সুদ ব্র্যাকেটে আই সমান 7 বছরের সুদ হচ্ছে এইটা 2100 টাকা। আচ্ছা সুদে আসলে 7 বছরের সুদে আসলে কত, কে বলতে পারবি? 7 বছরের সুদে আসলে দেখ, আসল যুক্ত 7 বছরের সুদ মানেই তো এটা 7 বছরের সুদে আসলে, বললাম একটু ঘুরিয়ে দিয়েছে আর কি। 7100 টাকা। তাহলে আসল ব্র্যাকেটে পি সমান, আসলের কি সূত্র ছিল বলতো? দেখ সূত্রটা আমি আজকে প্রথমেই লিখেছি। পি সমান কি, দেখ লেখা আছে এ মাইনাস আই, কোথাও না কোথাও প্রথমেই যখন স্টার্ট করি পি সমান কি লেখা আছে, এ মাইনাস আই লেখা আছে। পি সমান এ মাইনাস আই, আই এ মাইনাস আই, তাই তো? পি সমান এ মাইনাস আই ছিল তো, তাহলে পি সমান হচ্ছে এ মাইনাস আই। তাহলে এটা কত বল, এটা হচ্ছে 7100 মাইনাস আইটা কত 2100, সমান দিয়ে দিবি দুটো শূন্য, তারপরে 0 আর এটা হচ্ছে 2 5 7 মানে 5000 টাকা। আসলটা কত হচ্ছে 5000 টাকা, তাই তো? এবার কি বার করতে বলেছে অঙ্কটা দেখ, ওটা পর লাস্ট পর্যন্ত কি বার করতে বলেছে, মূলধন মানে তো একটা বেরিয়ে গেল উত্তর, আর একটা আর কি বার করতে বলেছে, সুদের হার, মানে সুদের হারটা মানে 8টা বার করতে বলেছে আরেকটা। তাহলে সুদের হার ব্র্যাকেটে আর সমান জিজ্ঞাসা চিহ্ন, তাই যেটা বার করতে বলেছে, এটাই তো অঙ্কটা। তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100। এবার বল আয়ের মানটা কত, এইটা 2100 টাকা, আর পি এর মানটা কত 5000, দেখ আমরা ওইখানেই বার করেছি। আর টি এর মানটা কত, কত বছর 7 বছর বাই 100। আচ্ছা পি আর টি আর হবে আগে, আর গুণিত 7 এইটা হবে, তাই তো? পি আর টি বাই 100। এবার এখান থেকে দেখ আমরা কি করব, এই দুটো শূন্য তো কেটে যাবে, আর 50 গুণিত 7 সেই অঙ্কটার মতো, 50 গুণিত 7 মানে 5 7 35, 350টা এখানে নেমে যাবে, দিয়ে আর এর মান হয়ে গেল। তাহলে এটা তো 7 5 35, 7 3 21, 0 5 6 30 মানে 6%। দিয়ে উত্তরটা দেখ সুন্দর করে লিখবি যে অতএব সুদের হার কত 6%, আর মূলধন মানে আসল সেটা কত ছিল 5000 টাকা। দেখ এই দুটো উত্তর হবে, সুদের হারটা 6% আর মূলধন হচ্ছে 5000 টাকা, সুদের হার 6%, মূলধন 5000 টাকা। ঠিক আছে? তাহলে দেখ আমি এবার উদাহরণগুলো একটু দাগিয়ে দিচ্ছি। মোটামুটি দেখ আমি কঠিন যেগুলো সেগুলো মানে করে দিলাম তোদেরকে একদম, আশা করি তোরা বাকিগুলো পেরে যাবি, আর না পারলেও যেটা একটা দুটো যদি আটকে যায় সেটা আমি করে দেবো, কিন্তু তোরা আগে নিজেরা চেষ্টা করে একটু দেখ। আমি তাহলে কোনটা কোনটা করে দিয়েছি বলতো, যেগুলো করে দিয়েছি সেগুলো করবি। 1-এরটা করেছি, 2-এরটা করেছি, 7 10 13 14 করেছি, আর এখান থেকে 19-এরটা করে দিয়েছি। তোরা একদম 20টা অঙ্কই করবি, একটাও ছাড়বি না, প্লাস উদাহরণ আমি কতটা দাগ দিয়ে দিচ্ছি দেখ। উদাহরণগুলো কিন্তু ভালো করে করতে হবে, অঙ্ক কিন্তু প্রচুর আছে, সোজা আছে চ্যাপ্টারটা। এবার দেখ এরা কিন্তু ঐকিক নিয়মে করেছে এখানে, কিন্তু তুই এইভাবে করবি দেখবি সব অঙ্ক এইভাবে আমার মতো করেই হয়ে যাবে। আচ্ছা পেজ নাম্বার খুল 32, সবার কাছে তো বই পেয়ে গেছিস, এবার 32 নম্বর পেজ দাগ দে। 32 পেজে প্রয়োগ 1-একটা তুই আমার মতো করে করবি, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক আমার মতো করে করাবি, তুমি হয়ে যাবে। তাহলে 32 নম্বর পেজের প্রয়োগ 1, তারপর হচ্ছে প্রয়োগ 3, তারপর প্রয়োগ 4, প্রয়োগ 6, প্রয়োগ 7, পরের পেজে দেখ প্রয়োগ 7, তারপর প্রয়োগ হচ্ছে 8, তারপর প্রয়োগ 9টা সেই অঙ্কটা, সেই দিনটা তোকে বার করতে হবে, দেখবি ওখানেও 73 দিয়ে কাটাকুটি চলে যাবে। তারপরে দেখ প্রয়োগ 11, একটাও ছাড়বি না একদম। প্রয়োগ 12, তারপর প্রয়োগ 14, প্রয়োগ 15 অঙ্কটা ভিভিআই দিয়ে রাখ, 15 অঙ্ক ডবল স্টার দিয়ে রাখ 15টা, প্রয়োগ 15, তারপরে প্রয়োগ 17 18, প্রয়োগ 18টাও ভিভিআই দিয়ে রাখ বা ডবল স্টার। তারপরে প্রয়োগ 20টাও ডবল স্টার। তারপরে 21, প্রয়োগ 21,
তারপরে প্রয়োগ 22, প্রয়োগ 23-এর 1 2, 24-এর 1 2 3, 24-এর প্রয়োগ 24-এর সবগুলোই একটু স্টার দিয়ে রাখতো 1 2 3। আচ্ছা এইটা তো বিশাল, এটা 3টে স্টার দে। প্রয়োগ 25-এরটা 3টে স্টার, 26-এরটাও 3টে স্টার। ওটা কি হবে বলতো, প্রয়োগ 25 আর 26 এইরকম করে হবে, এই যে এইভাবে, এই পদ্ধতিটাতে হবে। তার প্রয়োগ 27, দেখছিস কত অঙ্ক করতে হবে। প্রয়োগ 28, 28-এরটা স্টার দিয়ে রাখ। প্রয়োগ 29, 29-এরটাও স্টার দিয়ে রাখ। প্রয়োগ 30, তার প্রয়োগ 31-এটা তো এবারে টেস্ট পেপারে প্রচুর পড়েছে, একদম 3টে স্টার দিয়ে রাখ। প্রয়োগ 31 জয়ন্ত বাবুর অঙ্কটা, না ওই ফতিমাবি। তারপরে দেখবি 32-এরটাও, 32-এরটাও 3টে স্টার দিয়ে রাখ। 33-এরটাও একটা স্টার দিয়ে রাখ। তাহলে এগুলো মোটামুটি সব করবি। আর 34-এরটাও আছে, 34। তাহলে দেখিস প্রচুর অঙ্ক কিন্তু, মানে তোদের করতে হবে কিন্তু, দেখবি সবগুলোই করতে পারবি, করে দেওয়া আছে। যেগুলো পারবি না সেগুলো করে দেবো তোদের। তাহলে আমি দেখ পরপর আমি 2টো ডেটের কাজ বলে দিচ্ছি। এর পরের দিন যেগুলো পারবি না সেগুলো কিছু করে দেবো, প্লাস এর যে শর্ট কোশ্চিনগুলো আছে আর দেখবি আগে যেটা রয়ে গেছে মানে 6.2 এর শর্ট কোশ্চিনগুলো আলোচনা করে দেবো। দিয়ে তারপরের ডেটে তোর এক্সাম নেবো। মানে তোর হচ্ছে আজকে কী বার, আজকে কী বার, শনিবার। তো এরপরে তোর কী বার ডেট আছে, মঙ্গলবার। তারপরে মানে এই যে শনিবারটা আসছে সেই শনিবার দিন তোর পরীক্ষা নেবো। কি পরীক্ষা নেবো, যে তোর এইটার হচ্ছে তোর মানে পুরো এই পাটিগণিতটা, মানে কোষে দেখি 6টা শেষ হয়ে গেছে, আর কোষে দেখি এই 2টা, 3টে চ্যাপ্টার টোটাল। তাহলে পাটিগণিতটা শেষ হয়ে যাবে, দিয়ে আমরা আবার বীজগণিত বা অন্য কিছু আরম্ভ করবো। জানে ধর ভালো করে কিন্তু এখন থেকে প্র্যাকটিস কর, প্রচুর অঙ্ক আছে। আসছি দাঁড়া।